প্রতিবাদ সভা। আপনারা জানেন যে যশোরের অভয়নগরে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সেই সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ হিন্দু মহাসংঘের আজকের এই প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে সাম্প্রদায়িক হামলা বা হিন্দু নির্যাতন বাংলাদেশে আজকে প্রথম ঘটনা নয়। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা আবার নতুন করে শুরু হয়েছিল, যা 2025-এও আজকে এখন অবধি কিন্তু সাম্প্রদায়িক হামলা থেমে নেই। বিগত সরকার আমলের গুলোতেও সাম্প্রদায়িক হামলা হয়েছে, 2001 সালের পর থেকেও সাম্প্রদায়িক হামলা হয়েছিল। আমরা কিন্তু বারবার বলেছি এই সাম্প্রদায়িক হামলার একটাই কারণ বিচারহীনতা। আপনি যখন কোনো ঘটনার বিচার করবেন না, সেই দুষ্কৃতিকারীরা কিন্তু সেই ঘটনা বারবার ঘটনার জন্য তারা উৎসাহিত বোধ করে। আজকে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নজির নেই কোনো সাম্প্রদায়িক হামলার বিচার হয়েছে। আপনি রামুর ঘটনা বলেন, আপনি নাসিরনগরের ঘটনা বলেন, আপনি কুমিল্লার ঘটনা বলেন, আপনি যশোরের মালোপাড়ার ঘটনা বলেন, আপনি চট্টগ্রামের ঘটনা বলেন, বাংলাদেশে যেখানে 3 কোটি হিন্দু সম্প্রদায়ের বসবাস, যখন তাদের উপর নির্যাতন হয়, একটা ঘটনার নির্যাতনের মামলা হবে না, একটা ঘটনার বিচার হবে না, তখন তো সেই দুষ্কৃতিকারীরা কিছু হলে সংখ্যালঘুর উপরে নির্যাতন করবে, এটাই তো স্বাভাবিক। আজকে কিছু হলে সংখ্যালঘুর উপরে নির্যাতন করা হয়। আজকে আমরা সেই অভয়নগরের যে কৃষক দলের সভাপতি তরিকুলের হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা এই মানববন্ধন থেকে সেই যারা হত্যা করেছে তাদের দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি। কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন সেই হত্যার দায়কে, সেই হত্যার পরপরই যাদের বাড়িতে হামলা করা হয়েছিল তারা কি সেই হত্যার সাথে জড়িত কিনা? পুলিশকে বলে যে তারা হত্যার সাথে জড়িত। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে খোঁজ নিয়েছি, যাদের বাড়িতে হামলা করা হয়েছে কেউ এই হত্যার সাথে জড়িত নয়। যে গবাদি পশুগুলোকে রাতে রাতে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, সে গবাদি পশুগুলোকে হত্যার সাথে জড়িত ছিল, সেই প্রশ্ন কিন্তু বারবার চলে আসে। আজকে বলতে হয়, আজকে চট্টগ্রামে অ্যাডভোকেট পাড়ায় অ্যাডভোকেট আলিম ভাইকে হত্যা করা হয়েছিল। সে হত্যা করার পরে চট্টগ্রামে শত শত হিন্দু বাড়িতে হামলা করা হয়েছিল। আজকে বিগত 5 মাস হয়ে গেল আলিফ হত্যার সেই বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করেছি, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তদন্ত হয় নাই। কারা হত্যা করেছে, কে করেছে, কারা করেছে, কাদের পৃষ্ঠপোষকতায় আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, সে কিন্তু পুলিশ থেকে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পেশ করা হয়নি। অথচ রিপোর্ট পেশ না করেই আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে সেই হত্যা মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই হত্যার সময় কিন্তু উনি পুলিশ কাস্টডিতে ছিল। একটা মানুষ পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় কিভাবে একজন মানুষকে হত্যার নির্দেশ দিতে পারে, কিভাবে নিজে হত্যা করতে পারে, সেইটা কিন্তু রাষ্ট্র আমাদের কাছে ক্লিয়ার করে নাই। তা সেখানে বোঝা যাচ্ছে রাষ্ট্র যখন চোখ অন্ধ থাকবে, রাষ্ট্রের চোখে যখন কালো কাপড় বাঁধা থাকবে, এরকম অভয়নগরের ঘটনা শত শত অভয়নগর ঘটনা ঘটবে, কখনো সাম্প্রদায়িক হামলা বন্ধ হবে না। আমরা বারবার বলেছি প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। সুষ্ঠু তদন্ত হলে অপরাধীরা কখনো অপরাধ করবে না। কিন্তু এই দেশে বিচারহীনতায় আমাদের সংখ্যালঘু নির্যাতন বারবার হয়ে যাচ্ছে। আমরা 5 তারিখের পরে এই দেশের সংখ্যালঘু নিরাপত্তার জন্য আমরা 8 দফা দাবি দিয়েছিলাম। এই দেশে 3 কোটি হিন্দু সম্প্রদায় নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিলাম আপনারা 8 দফা দাবির যে যৌক্তিক দাবিগুলো আছে আপনারা অনতিবিলম্বে বাস্তবায়ন করেন। কিন্তু 9 মাস পার হয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো দাবি বাস্তবায়নের কোনো কথা শুনতে পাচ্ছি না। দেশ সংস্কার হবে, কিন্তু 3 কোটি হিন্দু সম্প্রদায়কে বাইরে রেখে এই দেশে কোনো সংস্কার আদৌ বাস্তবায়ন হবে কিনা আমরা বিশ্বাস করি না। আমরা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলতে চাই, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন আসলেই আপনারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে যেতে হবে। এত বড় একটা ঘটনা ঘটে গেল অভয়নগরের মতো ঘটনায় আমরা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য আসা আমরা পাইনি। আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও আমরা এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু আমরা পাইনি। আমরা বলতে চাই
এই দেশে যারাই নির্বাচন করবে, যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, এই দেশে সংখ্যালঘুর ভোট ছাড়া কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। 12% হিন্দু ভোটার, এই 12% হিন্দু ভোটারকে বাইরে রেখে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার মসনদে কেউ বসতে পারবে না। আজকে যে দিনগুলো যাচ্ছে তার প্রত্যেকটা হিসাব কিন্তু আমরা নির্বাচনের আগে নিব। আমরা কোনো দলকে আর সমর্থন দেব না। আমরা আমাদের হিন্দুদের পক্ষে যারা থাকবে না, হিন্দুদের নির্যাতনের পক্ষে যারা বিপক্ষে যারা কথা বলবে না, হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলবে না, আমরা সেই সব রাজনৈতিক দলের পক্ষে কিন্তু আমরা থাকবো না। সেই হুঁশিয়ারি আজকে কিন্তু আমরা মানববন্ধন থেকে দিয়ে যাচ্ছি। আমরা রাজনৈতিক দলকে অনুরোধ করব তাদের প্রকৃত আচরণ আমাদেরকে যাতে তারা প্রচার করে। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমরা রাজনৈতিক দলকে বলবো আপনারা এই দেশের সংখ্যালঘুদের দাবি দেওয়ার পক্ষে কথা বলেন, তাহলে আমরা আপনাদের নির্বাচনের আগে আমরা আপনাদের কথা ভাববো। আদারওয়াইজ আমরা আমাদের বিকল্প চিন্তা। 20টির বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এবং ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ হিন্দু মহাসংঘের পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন কেউ যদি অন্যায় করে তাহলে আমরা চাই রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী তার বিচার হোক, কারণ রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে কেউ না। কিন্তু কোনো ব্যক্তি যদি সে আইন তার হাতে তুলে নেয় তাহলে দেশের সনাতনী সংখ্যালঘুরা গর্জে উঠবে। তাদের এই গর্জন কেউ থামাতে পারবেন না। আপনারা এর ভিতরে দেখেছেন সনাতনী সংখ্যালঘুরা এর আগেও তাদের অধিকারের জন্য সমগ্র বাংলাদেশে এবং রাজপথে আন্দোলন করেছে। যদি অতি অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশের সকল সনাতনীরা, বাংলাদেশ হিন্দু মহাসংঘ সহ সকলে আবার রাজপথে কঠোর এবং কঠিন আন্দোলন গড়ে তুলবে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের সরকারি কবি